প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ভোগ অপেক্ষক কনজাম্পশন ফাংশনের দ্বিতীয় ক্লাসটি করব। এই ভোগ অপেক্ষক, এটা আমি আগেও বলেছি, আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষের অর্থনীতির সামষ্টিক অর্থনীতির সিলেবাসে অন্তর্ভুক্ত। আমরা গত ক্লাসে ভোগ অপেক্ষকের নির্ধারক সমূহ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ভোগ অপেক্ষকের একটি সমীকরণ এবং সেখানে গড় ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা, স্বয়ংভূত ভোগ, প্ররোচিত ভোগ, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষককে আমরা এইভাবে দেখাতে পারি, সেটা হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এটা হচ্ছে একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক বা ভোগ সমীকরণ। এখানে সি হচ্ছে ভোগ ব্যয়, এ হচ্ছে স্বয়ংভূত ভোগ, অটোনমাস কনজাম্পশন। এ হচ্ছে স্বয়ংভূত ভোগ বা অটোনমাস কনজাম্পশন, আর এ বি হচ্ছে প্ররোচিত ভোগ বা ইনডিউসড কনজাম্পশন। তাহলে আমি আবারও বলছি, একটা ভোগ সমীকরণ হচ্ছে স্বল্পকালীন সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এখানে সিটা হচ্ছে ভোগ ব্যয় বা সংক্ষেপে আমরা ভোগ বলি, এ হচ্ছে স্বয়ংভূত ভোগ অর্থাৎ অটোনমাস কনজাম্পশন, আর বিওয়াই হচ্ছে প্ররোচিত ভোগ বা ইনডিউসড কনজাম্পশন। এখন প্রথমে আমরা আলোচনা করব যে স্বয়ংভূত ভোগটা কি। স্বয়ংভূত ভোগ অর্থাৎ অটোনমাস কনজাম্পশন, এটি হচ্ছে যে ভোগ আয়ের উপর নির্ভর করে না, সেটা হলো স্বয়ংভূত ভোগ। আমি আবারও বলছি, যে ভোগ আয়ের উপর নির্ভর করে না সেটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ বা অটোনমাস কনজাম্পশন। আয়ের উপর নির্ভর করে না অর্থাৎ আয় যদি না থাকেও, আয় যদি শূন্যও যদি হয়, তাহলে এই ভোগটা
বিদ্যমান থাকবে। অতএব আমরা বলতে পারি স্বয়ম্ভূত ভোগ হচ্ছে একজন ভোক্তার ন্যূনতম ভোগের পরিমাণ। আয় না থাকলেও ব্যক্তি যে ভোগটা চালিয়ে যায় সেটা হচ্ছে স্বয়ম্ভূত ভোগ। আমরা যদি এই ভোগ সমীকরণে ওয়াইটা হচ্ছে আয়, এই আয়টা যদি আমরা 0 বসাই তাহলে বি, তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু 0, আয়টা কত বসিয়েছি 0, সমান সি ইকুয়াল টু এ। অর্থাৎ আমরা এই ভোগের মানটা এ পাবো কখন? যখন ওয়াইয়ের জায়গায় আয়ের জায়গায় 0, মানে আয় যখন 0 বসাবো। অতএব আমরা বলতে পারি আয় শূন্য অবস্থায় যে ভোগ, সেই ভোগটা হচ্ছে স্বয়ম্ভূত ভোগ। যেহেতু আয় না থাকলেও ব্যক্তি এই ভোগ ব্যয় পরিচালনা করে, সেহেতু আমরা বলতে পারি এই ভোগটা আয়ের উপর নির্ভরশীল নয়। আবার আয় না থাকলে ব্যক্তি একেবারে মিনিমাম ভোগ করবে তার বেঁচে থাকার জন্য এবং তার স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য। যে ন্যূনতম ভোগ করবে সেই ন্যূনতম ভোগটাই হচ্ছে স্বয়ম্ভূত ভোগ। এখন প্রশ্ন জাগতে পারে, আয় না থাকলে একজন ব্যক্তি কিভাবে তার ভোগ কার্যক্রম পরিচালনা করবে? এই প্রশ্নের উত্তর হলো, যদি ব্যক্তির কোনো মাসে যদি আয় না থাকে, আয় যদি শূন্য হয়, তাহলে ব্যক্তি তার পূর্বের সঞ্চয় ভেঙে সে ভোগ করবে, অথবা সে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ করে সে ভোগ করবে। যেহেতু আয় না থাকলে ব্যক্তি ঋণ করে অথবা পূর্বের সঞ্চয় ভেঙে ভোগ কার্যক্রম পরিচালনা করে, সেহেতু এই ভোগের পরিমাণটা খুবই ন্যূনতম বা কম হয়। তবে এইটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই ন্যূনতম বা কম এইটা কিন্তু ব্যক্তির অবস্থান, সামাজিক মর্যাদা ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। যেমন একজন রিক্সা শ্রমিকের আয় কম এবং তার সামাজিক অবস্থান ইত্যাদি দ্বারা যদি কোনো মাসে অসুস্থতাজনিত কারণে সে যদি আয় করতে না পারে, তাহলে তার স্বয়ম্ভূত ভোগের পরিমাণ খুব বেশি হবে না। মনে করি সেটা 3000 টাকা। একজন শিল্প শ্রমিক, দক্ষ শিল্প শ্রমিক, যার অবস্থানটা ওই রিক্সা শ্রমিকের চেয়ে উন্নত, তার যদি কোনো মাসে আয় না থাকে, তাহলে তার স্বয়ম্ভূত ভোগ 3000-এর বেশি হবে। মনে করি 5000 টাকা। কেন 3000-এর বেশি হবে? কারণ ওই শিল্প শ্রমিকের গড় আয় স্তর রিক্সা শ্রমিকের চেয়ে বেশি হওয়ার কারণে তার জীবনযাত্রার মানটা রিক্সা শ্রমিকের চেয়ে একটু উন্নত হবে। অতএব কোনো মাসে যদি তার আয় না থাকে, তাহলে
তার ন্যূনতম ভোগের পরিমাণটা রিক্সা শ্রমিকের চেয়ে বেশি হবে। এই জন্য তার স্বয়ম্ভূত ভোগ 3000-এর বেশি, যেটা 5000 হতে পারে। এই স্বয়ম্ভূত ভোগকে আমরা ভোগ সমীকরণে প্রতীক এ দ্বারা প্রকাশ করেছি। এখন যদি একটা অর্থনীতিতে স্বয়ম্ভূত ভোগ 1000 টাকা হয়, তাহলে ভোগ সমীকরণ হবে সি ইকুয়াল টু 1000। এর জায়গায় কত লিখেছি? 1000 লিখেছি। এখন আমি আলোচনা করব প্ররোচিত ভোগ বা ইনডিউসড কনজাম্পশন। প্ররোচিত ভোগটা কি? যে ভোগটা আয় দ্বারা প্রভাবিত হয় সেই ভোগটা হচ্ছে প্ররোচিত ভোগ। সাধারণত আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে। অর্থাৎ প্ররোচিত ভোগটা আয়ের উপর নির্ভরশীল। আয় বাড়ার সাথে সাথে প্ররোচিত ভোগ বাড়বে, আয় কমার সাথে সাথে প্ররোচিত ভোগটা কমবে। এখন এই প্ররোচিত ভোগ কতটুকু বাড়বে বা কতটুকু কমবে সেটা নির্ভর করে বি এর মানের উপর। কার মানের উপর? প্যারামিটার বি এর মানের উপর। বির অর্থনৈতিক পরিচয় কি এটা আমরা পরে আলোচনা করব। আপাতত আমি বিকে একটা প্রতীক বা প্যারামিটার বলছি। এই বি এর মানের উপর নির্ভর করে প্ররোচিত ভোগের পরিবর্তনের মাত্রা। আমরা মনে করি এই বি হচ্ছে 0.8। বি কত? 0.8। তাহলে আয় যদি 1000 টাকা হয়, তাহলে 1000-কে 0.8 দ্বারা গুণ করলে 800 হবে। 1000-কে 0.8 দ্বারা BY 0.8 ইন্টু 1000 800 হবে। অর্থাৎ ভোগের সাথে কত যোগ হবে? স্বয়ংভূত ভোগের সাথে 800 টাকা যোগ হবে যদি আয় কত হয়? 1000 টাকা হয়। যদি আয় 2000 টাকা হয়, অর্থাৎ ওয়াই এর মান যদি 2000 টাকা হয় আর বির মানটা আমরা কত ধরেছি? 0.8, তাহলে BY 0.8 ইন্টু 2000 সমান 1600। অর্থাৎ ভোগ কত হবে? এই স্বয়ম্ভূত ভোগ যেটা আমরা 1000 কল্পনা করেছি এটার সাথে কত যোগ হবে? 1600 টাকা যোগ হবে। এই 1600 টাকা ভোগটা কিন্তু আয় কার উপর নির্ভরশীল? 2000-এর উপর নির্ভরশীল। এই জন্য এইটাকে বলা হয় প্ররোচিত ভোগ, ইনডিউসড কনজাম্পশন। তাহলে আমরা দেখলাম প্ররোচিত ভোগটা কার উপর নির্ভরশীল? আয়ের উপর নির্ভরশীল। এবং এটা কি পরিমাণ বৃদ্ধি পাবে বা পরিবর্তন হবে সেটা নির্ভর করে কার মানের উপর? বি এর মানের উপর। আয় যদি 2000 টাকা হয় আর বির মান যদি 0.8 হয়, তাহলে প্ররোচিত ভোগ হবে BY মানে 0.8 ইন্টু 2000 সমান 1600। এই 1600 ভোগটা কার সাথে যোগ হবে? স্বয়ম্ভূত ভোগের সাথে যোগ হবে। এখন আমরা যে এই ভোগ সমীকরণটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি।
যে সি ইকুয়াল টু এর জায়গায় 1000, বি এর জায়গায় 0.8, আর ওয়াইটা হচ্ছে একটা চলক যেটা জাতীয় আয় প্রকাশ পায়। তাহলে এখানে স্বয়ংভূত ভোগ 1000 কনস্ট্যান্ট, এটা 1000-এর জায়গায় 2000ও হতে পারে, 3000ও হতে পারে। একটা অর্থনীতির গবেষণা করে আমরা যে ফলাফল পাবো সেটা এখানে আমরা লিখবো একটা কনস্ট্যান্ট মান। আর বির মানটা যদি 0.8 হয় তাহলে জাতীয় আয় বাড়ার সাথে সাথে প্ররোচিত ভোগটা বাড়বে। এটা স্বয়ংভূত ভোগের সাথে যোগ হয়ে একটা অর্থনীতির ভোগ নির্ধারিত হবে। তাহলে যে ভোগ অপেক্ষকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপাদান, অটোনমাস কনজামশন অর্থাৎ স্বয়ংভূত ভোগ এবং ইনডিউসড কনজামশন প্ররোচিত ভোগ, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা। প্রথমে আমি প্রান্তিক ভোগ প্রবণতা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রান্তিক ভোগ প্রবণতা, এরপরে আমি আলোচনা করব গড় ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা এটাকে ইংরেজিতে বলে মার্জিনাল প্রপেনসিটি অফ কনজিউম, সংক্ষেপে MPC। প্রান্তিক ভোগ প্রবণতাকে ইংরেজিতে বলে মার্জিনাল প্রপেনসিটি অফ কনজিউম, সংক্ষেপে মার্জিনালের M, প্রপেনসিটির P, কনজিউমের C, MPC প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতার সংজ্ঞাটা কি? ভোগ যে সমস্ত উপাদানের উপর নির্ভরশীল আয় ছাড়া, আবার বলছি, আয় ছাড়া ভোগ অন্যান্য যে সমস্ত উপাদানের উপর নির্ভরশীল, যেমন সম্পদ, দাম স্তর, সুদের হার, অন্যান্য মনস্তাত্ত্বিক উপাদানসমূহ ইত্যাদি, এগুলা স্থির থাকা অবস্থায় আয়ের একক পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। আমি আবারও বলছি, জাতীয় আয় ছাড়া অন্যান্য যে সমস্ত উপাদানের উপর ভোগ নির্ভরশীল, যেমন সম্পদ, সুদের হার, দাম স্তর, আরও অনেক বিষয় আছে, এগুলো স্থির থাকা অবস্থায় জাতীয় আয়ের একক পরিবর্তনের ফলে ভোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। আমি জাতীয় আয়ের একক পরিবর্তন বলেছি, জাতীয় আয়কে আমি সংক্ষেপে আয় বলছি, আয়ের একক পরিবর্তন বলেছি। পরিবর্তন বলতে বাড়াও বুঝায়, পরিবর্তন বলতে কমাও বুঝায়। এখন আমি যদি বলি যে আয় একক বৃদ্ধি পেয়েছে, তাহলে বলো ভোগ যে পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ আয় একক বৃদ্ধি পেলে ভোগ যে পরিমাণ বৃদ্ধি পায়
তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। আয় 1 একক বৃদ্ধি পেলে, আমি এর আগে আয়ের 1 একক পরিবর্তন বলেছি, আমরা ধরে নিলাম আয় বেড়েছে, তাহলে আমি বলবো আয় 1 একক বৃদ্ধি পেলে মোট ভোগ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করি ডেল ওয়াই প্লাস 1000, আয় কত টাকা বৃদ্ধি পেয়েছে? আয় 1000 টাকা বৃদ্ধি পেয়েছে। এই আয় 1000 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে আমার ভোগ বৃদ্ধি পেয়েছে ডেল সি 800 টাকা। কত টাকা? ভোগ বৃদ্ধি পেয়েছে 800 টাকা। আয় 1000 টাকা বাড়াতে ভোগ বাড়ে 800 টাকা। তাহলে আমার প্রান্তিক ভোগ প্রবণতা কত? আমাকে আবারও প্রান্তিক ভোগ প্রবণতার সংজ্ঞাতে ফিরে যেতে হবে। আমরা বলেছি আয় 1 একক বৃদ্ধি পেলে, কথাটা ভালো করে লক্ষ্য করতে হবে, আয় 1 একক মানে 1 ইউনিট, আয় 1 একক মানে 1 ইউনিট, 1 একক বৃদ্ধি পেলে মোট ভোগ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। আমাদের এখানে আয় বৃদ্ধি পেয়েছে 1000 টাকা, ভোগ বৃদ্ধি পেয়েছে 800 টাকা। তাহলে আমাকে দেখতে হবে আয় 1 টাকা বৃদ্ধি পেলে, কত টাকা? 1 টাকা বৃদ্ধি পেলে ভোগ কত বৃদ্ধি পায়? এক্ষেত্রে ভোগ যা বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে আমি লিখতে পারি আয় 1000 টাকা বৃদ্ধি পেলে ভোগ বাড়ে 800 টাকা। তাহলে আয় 1 টাকা বৃদ্ধি পেলে ভোগ বাড়ে কত? 800 ডিভাইডেড বাই 1000 সমান 0.80 টাকা। তাহলে আমার প্রান্তিক ভোগ প্রবণতা কত? এমপিসি ইকুয়াল টু 0.80 বা 0.8, ডানের শূন্য না লিখলেও চলে। তাহলে প্রান্তিক ভোগ প্রবণতার মান কত? প্রান্তিক ভোগ প্রবণতার মান হচ্ছে যে আয় 1 টাকা বৃদ্ধি পেলে আমার ভোগ বাড়ে কত? 800কে 1000 দ্বারা ভাগ করলে 0.80। এই 0.80 হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি। এখন আমি বলতে পারি এমপিসি ইকুয়াল টু 0.80, এমপিসি ইকুয়াল টু 0.80। আর 0.80 মানে কি? উপরে 800 আর নিচে কত? 1000। 0.80 হচ্ছে উপরে 800 এবং নিচে 1000। এই 800 800 কি? ডেল সি মানে ভোগের পরিবর্তন। আর 1000 কি? 1000 হচ্ছে আয়ের পরিবর্তন। এটা হচ্ছে ডেল ওয়াই। তাহলে এখন আমি বলতে পারি প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে ভোগের পরিবর্তন এবং আয়ের পরিবর্তনের অনুপাত। প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে ভোগের পরিবর্তন এবং আয়ের পরিবর্তনের অনুপাত।
আমি আবারও বলছি, এমপিসিটা কত পেয়েছি আমরা? 0.80। আয় 1 টাকা বৃদ্ধি পেলে 0.80 মানে 800 ডিভাইডেড বাই 1000। 800 মানে ডেল সি, 1000 মানে ডেল ওয়াই। তাহলে আমি প্রান্তিক ভোগ প্রবণতার প্রথমে সংজ্ঞা দিয়েছিলাম আয়ের এক একক পরিবর্তনের ফলে মোট ভোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে। আর এখন আমি আরেকভাবে সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে ভোগের পরিবর্তন এবং আয়ের পরিবর্তনের অনুপাত। একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো অনুপাত এ অনুপাত বি, এটাকে ভগ্নাংশের মধ্যে প্রকাশ করা যায় এ বাই বি। এ অনুপাত বি, এ উপরে যাবে বি নিচে যাবে, অর্থাৎ যে কোনো ভগ্নাংশ হচ্ছে অনুপাত। অর্থাৎ এটা হচ্ছে ভোগের পরিবর্তন এবং আয়ের পরিবর্তনের অনুপাত, যা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। এখন আমরা যদি এমপিসি ইকুয়াল টু ডেল সি বাই ডেল ওয়াই, ডেল ওয়াই টেন্স টু 0, অর্থাৎ আয়ের পরিবর্তনটা যদি খুবই সূক্ষ্ম বিবেচনা করি, কাকে? আয়ের পরিবর্তন ডেল ওয়াই টেন্স টু 0। ডেল ওয়াই টেন্স টু 0 মানে কি? আয়ের পরিবর্তন শূন্যের দিকে যাচ্ছে, মানে শূন্যের কাছাকাছি। এর মানে আয়ের পরিবর্তনটা খুবই সামান্য। আমরা যদি এখানে আয়ের পরিবর্তনটা যদি খুবই সামান্য বিবেচনা করি, তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা হবে ডি ডি ওয়াই অফ সি, ডি ডি ওয়াই অফ সি। অর্থাৎ সিকে, ভোগকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে প্রান্তিক ভোগ প্রবণতা পাওয়া যায়। কাকে? ভোগকে আয়ের সাপেক্ষে অন্তর্কলন করলে প্রান্তিক ভোগ প্রবণতা পাওয়া যায়। এখন আমরা একটু লক্ষ্য করি, আমাদের ভোগ সমীকরণ কত ছিল? সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এই ভোগ সমীকরণের আমি এই কনজামশনকে, সিকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করলাম। তো সিকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করি, তাহলে সেটাকে আমি কি নাম দিতে পারি? এমপিসি, প্রান্তিক ভোগ প্রবণতা। কারণ আমরা বলেছি যদি ওয়াই টেন্স টু 0 হয়, ডেল ওয়াই টেন্স টু 0 হয়, তাহলে এটা ডি ডি ওয়াই বাই ওয়াই অফ সি হবে। অর্থাৎ সিকে আমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করেছি, তাহলে আমি কি পাচ্ছি? প্রান্তিক ভোগ প্রবণতা। আর যখন আমি এটাকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করব, কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে। এই প্যারামিটারটা কনস্ট্যান্ট 0 হবে, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হবে, আর বিটা সহগ হিসাবে যা আছে তাই থাকবে। আমরা জানি অন্তর্কলনের নিয়ম হচ্ছে যে কনস্ট্যান্টের অন্তর্কলন 0 হয়। এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা অন্তর্কলন ওয়াই সাপেক্ষে 0 হবে। আর কনস্ট্যান্ট যখন চলকের সাথে থাকে তখন এটা সহগ, বিও কনস্ট্যান্ট মান, এটা চলক ওয়াইয়ের সাথে আছে, অতএব সহগ। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হয়, এই জন্য বি যা আছে তাই লিখেছি। ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হয়, তাহলে ডি ডি ওয়াই অফ সি হচ্ছে কি বি। তাহলে এখন আমরা এই বির পরিচয় পেলাম। কার পরিচয়? বি। এর আগে কিন্তু আমরা বলেছিলাম বি একটা প্যারামিটার, এর অর্থনৈতিক পরিচয় কি সেটা আমরা পরে বলবো। এখন কিন্তু আমরা বি এর অর্থনৈতিক পরিচয় পেয়েছি। বি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা।
তাহলে আমরা বলতে পারি যে জাতীয়ের সাথে যে সহগটা থাকবে বি, এই বিটা দ্বারা প্রান্তিক ভোগ প্রবণতা প্রকাশ পায়। এখন যদি কোনো অর্থনীতিতে মার্জিনাল প্রপেন্সিটি অফ কনজিউম ইকুয়াল টু বি, আর এই বির মানটা যদি 0.85 হয়, তাহলে আমরা বুঝবো ওই অর্থনীতিতে আয় যদি 1 টাকা বাড়ে, ভোগ বাড়ে 0.85, অর্থাৎ 85 পয়সা। তাহলে বাকি 15 পয়সাটা কি? বাকি 15 পয়সাটা হচ্ছে সঞ্চয়। বাকি 15 পয়সা হচ্ছে সঞ্চয় প্রতি 1 টাকা বৃদ্ধিতে। এটাকে বলা হয় প্রান্তিক সঞ্চয় প্রবণতা। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। যদি কোনো অর্থনীতিতে বির মান যদি 0.90 হয়, তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো ওই অর্থনীতিতে আয় যদি 1 টাকা বৃদ্ধি পায়, তাহলে ভোগ বাড়ে 90 পয়সা। তাহলে বাকি 10 পয়সা কি? বাকি 10 পয়সা 0.10 প্রতি 1 টাকায় সঞ্চয় বাড়ে। এটাকে বলা হয় প্রান্তিক সঞ্চয় প্রবণতা, এমপিএস। এমপিএস। তাহলে আমরা এমপিসি সম্পর্কে একটা ধারণা পেলাম। যদি বলা হয় কোনো অর্থনীতিতে এমপিসি ইকুয়াল টু 0.60, তাহলে আমাদের বুঝতে হবে ওই অর্থনীতিতে আয় 1 টাকা বাড়লে ভোগ বাড়ে 0.60 টাকা, অর্থাৎ 60 পয়সা। বাকি 40 পয়সা চলে যায় সঞ্চয় বৃদ্ধিতে। এখন আমরা একটা জিনিস জানতে চাইব যে প্রান্তিক ভোগ প্রবণতাটা ধনীদের বেশি না দরিদ্রের বেশি? প্রান্তিক ভোগ প্রবণতার মান ধনীদের বেশি না দরিদ্রদের বেশি? মনে করি ধনীদের প্রান্তিক ভোগ প্রবণতা এমপিএস ইকুয়াল টু বি ইকুয়াল টু 0.75, অর্থাৎ আয় 1 টাকা বৃদ্ধি পেলে ধনীদের ভোগ বাড়ে 75 পয়সা। 0.75 মানে 75 পয়সা। তাহলে সঞ্চয় বাড়ছে বাকি 25 পয়সা। এখন গরিবদের প্রান্তিক ভোগ প্রবণতা ওই অর্থনীতিতে 0.75 এর বেশি হবে না কম হবে? এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ধনী দরিদ্র। দরিদ্রদের এমপিসি ইকুয়াল টু বি ইকুয়াল টু 0.90, অর্থাৎ 0.75 এর চেয়ে কি হবে? বেশি হবে। এটা 0.80 হতে পারে, 0.85, 0.84, 0.87, আমি ধরে নিয়েছি 0.90। অর্থাৎ আমাদের সিদ্ধান্ত হলো ধনীদের প্রান্তিক ভোগ প্রবণতা হতে দরিদ্রদের প্রান্তিক ভোগ প্রবণতার মান বেশি হবে। অর্থাৎ দরিদ্রদের আয় 1 টাকা বাড়লে ভোগ বাড়বে 90 পয়সা। প্রশ্ন হলো কেন বেশি হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে ধনীরা তাদের আয় বেশি হওয়ার কারণে তারা তাদের প্রয়োজনীয় ভোগ এটা তারা প্রায় সম্পাদন করতে পেরেছে। এখন যদি আয় বাড়ে, তারা তাদের জীবনযাত্রার মানকে আরো বেশি উন্নত করতে চাইবে।
এবং তারা তাদের সঞ্চয় বৃদ্ধির দিকে তারা নজর দেবে। অন্যদিকে দরিদ্র যারা, তাদের আয় কম থাকার কারণে তারা তাদের প্রয়োজনীয় ভোগ এখনো সম্পাদন করতে পারে নাই। এই জন্য আয় বাড়ার সাথে সাথে তারা তাদের বিভিন্ন ভোগ যেগুলোর প্রয়োজনীয়তা রয়েছে ওগুলোর জন্য তারা ব্যয় করে। এই জন্য ধনী হতে দরিদ্রদের প্রান্তিক ভোগ প্রবণতার মান বেশি হয়। এখন আমরা একটু আলোচনা করব যে প্রান্তিক ভোগ প্রবণতার সর্বোচ্চ মান কত হবে এবং সর্বনিম্ন মানটা কত হতে পারে। এক্ষেত্রে আমরা ধরে নিলাম একজন ব্যক্তির আয় বেড়েছে 1000 টাকা, অর্থাৎ ডেল ওয়াই কত, 1000 টাকা। এখন ওই ব্যক্তি যদি একেবারেই কৃপণ হয়, সে বৃদ্ধিপ্রাপ্ত আয়কে তার জীবনযাত্রার মান উন্নতির জন্য মোটেই ব্যয় করল না, পুরা টাকাটা সে সঞ্চয় নিয়ে গেল, তাহলে তার ভোগ বৃদ্ধির পরিমাণ হবে ডেল সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে একেবারে একটা এক্সট্রিম কেস। অর্থাৎ এই লোকটি আয় বাড়ার সাথে সাথে একটা টাকাও তার জীবনযাত্রার মানের উন্নত করার জন্য ভোগ ব্যয় বৃদ্ধি করল না, পুরা টাকাটা সে সঞ্চয় নিয়ে গেল, ফলে তার ভোগ বৃদ্ধি হবে ডেল সি ইকুয়াল টু 0। এক্ষেত্রে প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি ইকুয়াল টু বি ইকুয়াল টু ডেল সি বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল সি 0, ডেল ওয়াই কত 1000 ইকুয়াল টু কত 0। অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 নির্ধারিত হয়েছে। এখন আরেকটা কেস আমরা দেখছি যে আয় 1000 টাকা, আয় 1000, ভুল বলেছি, আয় বৃদ্ধি পেয়েছে 1000 টাকা, আর ব্যক্তি কি করলো, তার ভোগ বাড়ালো 1000 টাকা। এইটাও এক ধরনের এক্সট্রিম কেস। অর্থাৎ আয় যা বেড়েছে, ব্যক্তি ভোগ পুরাটাই বৃদ্ধি করেছে, পুরো 1000 টাকা সে ভোগ বৃদ্ধি করেছে। ব্যক্তি কি তার ভোগ 1100 টাকা বৃদ্ধি করতে পারবে? উত্তর হচ্ছে না। কেন? ব্যক্তির আয় বেড়েছে 1000 টাকা, অতএব সর্বোচ্চ ভোগ বৃদ্ধির পরিমাণ হচ্ছে 1000 টাকা। এক্ষেত্রে প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি ইকুয়াল টু বি ইকুয়াল টু ডেল সি বাই কত ডেল ওয়াই 1000 বাই 1000 ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখলাম যে প্রান্তিক ভোগ প্রবণতার মানটা সর্বনিম্ন কত হতে পারে 0 এবং সর্বোচ্চ 1 হতে পারে। অতএব আমরা লিখতে পারি প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, স্মলার দেন অর ইকুয়াল টু কত 1। আমি এমপিসি না লিখে ইচ্ছে করে এটাও লিখতে পারি এমপিসি জায়গায় বি। আমি এমপিসি না লিখে কি লিখতে পারি, বি প্রতীকটা আমি লিখতে পারি। প্রান্তিক ভোগ প্রবণতা বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এবং স্মলার দেন অর ইকুয়াল টু 1। অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতার সর্বনিম্ন মানটা হচ্ছে 0, সর্বোচ্চ মানটা হচ্ছে 1। 0 এবং 1 এর ভিতরে সীমাবদ্ধ থাকে। আমরা যদি ধরে নেই ভোক্তা স্বাভাবিক আচরণ করে, কোনো ধরনের অস্বাভাবিক আচরণ করে না, অর্থাৎ সামাজিক জীব হিসাবে সমাজে বসবাসরত
সাধারণ মানুষেরা যেভাবে আচরণ করে সেই ধরনের স্বাভাবিক আচরণ ভোক্তা করে, তাহলে কিন্তু ভোক্তা কখনো আয় 1,000 টাকা বৃদ্ধি করলে পুরো টাকা সঞ্চয় করবে না, কিছু না কিছু সে কি করবে, ভোগ বাড়াবে। আর দেখেন ডেলসির মান 0-এর চেয়ে বেশি হবে, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতার মান 0-এর চেয়ে বেশি হবে। আবার আয় 1,000 টাকা বৃদ্ধি পেলে সে সম্পূর্ণ টাকা সে ভোগ বৃদ্ধিতে ব্যয় করবে না, কারণ সে ভবিষ্যতের চিন্তা করবে। ভবিষ্যতে যদি দুর্ঘটনা ঘটে অথবা বয়স বাড়ার সাথে সাথে যখন ইনকাম কমে যাবে তখন ভবিষ্যতে কিভাবে চলতে হবে, অথবা সন্তান সন্ততি যারা আছে তাদের ভবিষ্যতে বিভিন্ন ব্যয় বৃদ্ধি পাবে এবং তাদের জন্য প্রয়োজনে সঞ্চয় করে রাখতে হবে। এই সঞ্চয়ের মানসিকতা থেকে তার ভোগ বৃদ্ধিটা কখনো আয় বৃদ্ধির সমান হবে না, আয় বৃদ্ধির চেয়ে কম হবে। এখানে 950 বা 900 বা 800 টাকা হবে, অতএব এমপিসির মানটা 1-এর চেয়ে ছোট হবে। এই জন্য আমরা বলতে পারি বাস্তবে প্রান্তিক ভোগ প্রবণতার মানটা বি গ্রেটার দেন 0 স্মলার দেন 1 হবে। যদিও লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট 1, কিন্তু বাস্তবে এই বির মানটা গ্রেটার দেন 0 এবং স্মলার দেন 1 হবে। বিভিন্ন গবেষণায় আমরা প্রান্তিক ভোগ প্রবণতার যে মানগুলো পেয়েছি সেটা কখনো 0.85, কখনো 0.87, অর্থাৎ 0.8 থেকে 0.9, অর্থাৎ 0.80 থেকে 0.90-এর ভিতরে কি থাকে, সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা আজকে প্রান্তিক ভোগ প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আগামী ক্লাসে গড় ভোগ প্রবণতা, অ্যাভারেজ প্রপেন্সিটি অফ কনজিউম নিয়ে আলোচনা করব। তবে সেই ক্লাস ফলো করার আগে আজকের ক্লাসটা আমাদেরকে ভালো করে শেষ করে নিতে হবে, কারণ প্রান্তিক ভোগ প্রবণতার কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে পরবর্তী আলোচনা গড় ভোগ প্রবণতা এটা বুঝতে আমাদের কি হবে, সুবিধা হবে। পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।